অমর্ত্য সেনের আদি বাড়ি ঢাকাতে, সেখান থেকে চলে এসছেন কারণ সদ্য বিয়ে করেছেন, এখন একটু ঘুরে আছেন, ওই রকম কথা। সংবাদ মাধ্যমের যে অংশটা মমতার চটি ধুয়ে খায় সেই অংশটাতে তো হুলস্থুল পড়বে। গুরুত্ব দিই না, কুণাল ঘোষ একটা মানুষ না, কুণাল ঘোষ একটা মনুষ্য পদবাচ্য না যে মমতার বাড়িতে টাকা রাখা আছে আর এসে তারপরে একেবারে মমতার চটির তলা চাটতে পারে, তার বিশ্বাসযোগ্যতা কি? এগুলো থেকে স্পষ্টত কি বোঝা যায় যে জীবনকৃষ্ণ সাহা একজন চোর। জীবনকৃষ্ণ সাহা একজন চোর। তিনি এর আগে সিবিআই এর কাছেও ধরা পড়ে মোবাইল ফেলে দিয়েছিলেন পুকুরে, পুকুর থেকে সেই মোবাইল উদ্ধার হয়েছে। তারপরে এবার নর্দমায় ফেলে দিলেন, নিজেও নর্দমার কাদায় পাঁকে মাখামাখি হলেন, তারপরে সেখান থেকে তুলে তাকে জেরা করে গ্রেপ্তার করা হলো। তিনি একজন চোর এবং তিনি খুব ভালোভাবে জানেন তিনি চোর। চোর ছাড়া কি এরকম কেউ কাজ করে যে একটা অনেক দামি মোবাইল রাস্তায় পুকুরে নালায় ফেলে দেয়? কেউ কেউ এরকম করে? জীবনকৃষ্ণ সাহা একজন চোর, চোর চয়কার চোর। এবং তৃণমূলে হাজার হাজার চোর আছে, তার মধ্যে জীবনকৃষ্ণ সাহা একজন একটু অতিরিক্ত নির্লজ্জ চোর বলা যেতে পারে। কিন্তু একটা বিষয় সমাজ মাধ্যমে বা সাধারণ মানুষের মনে বারবার প্রশ্ন উঠছে যে গ্রেফতার করে হবেটা কি? আবার তো সেই জামিন পেয়েই যাবে। গ্রেপ্তার করে জামিন পেলে তো খালাস হয় না। একটা লোক গ্রেপ্তার করে জামিন পাওয়া মানে হচ্ছে যে সে আপাতত বিচার চলাকালীন সে জেলের ভেতরে থাকলো না, কিন্তু তারপর তার বিচার প্রক্রিয়া শেষ হলো না, এবং বিচার প্রক্রিয়া হওয়ার পরে সে দোষী সাব্যস্ত হলে তাকে আবার জেলে যেতে হবে। এই কথাগুলো সিপিএম 2011 সালেও বলেছিল যে অষ্টম বামফ্রন্ট সরকার গঠিত হতে যাচ্ছে এবং বুদ্ধদেব ভট্টাচার্য আবার আপনাদের মুখ্যমন্ত্রী হচ্ছেন। সিপিএমের মেধাবী ছাত্রী হচ্ছে তৃণমূল, তৃণমূল সেই একই কথা বলছে, কিন্তু সে গুড়ে বালি সে হবে না। এগুলো কে বলেছে? কুণাল ঘোষ এবং শশী পাজা। শোনো, কুণাল ঘোষ হচ্ছে এমন একটা লোক যে এক মুখ দাড়ি নিয়ে ঝুলতে ঝুলতে জেলের গাড়ি থেকে চিৎকার করে বলেছিল মমতা চোর, মমতার বাড়িতে সারদার সমস্ত টাকা রাখা আছে। কুণাল ঘোষের সেই কথাটা বিশ্বাস করবে না, আজকের কথাটা বিশ্বাস করবে? আজকে তো ঘটনা সম্বন্ধে বলছে না, ওরা যা চায় উইশফুল থিঙ্কিং, সেটাই কুণাল ঘোষ বলছে। কুণাল ঘোষের কথায় আমি কোনো গুরুত্ব দিই না, এর প্রতিবাদ করার তো কোনো প্রশ্ন ওঠে না। কুণাল ঘোষের কথায় আমি কোনো গুরুত্ব দিই না। কুণাল ঘোষ একটা মানুষ না, কুণাল ঘোষ একটা মনুষ্য পদবাচ্য না। যে লোক এরকম একবার উত্তর মেরুর কথা বলতে পারে যে মমতার বাড়িতে টাকা রাখা আছে আর এসে তারপরে একেবারে মমতার চটির তলা চাটতে পারে, তার বিশ্বাসযোগ্যতা কি? এ সমস্ত কথাগুলো আমাকে কেন শোনাচ্ছ? এগুলো রাগের কথা, এগুলো দিলীপ ঘোষের রাগের কথা, এগুলো সিরিয়াসলি নিতে নেই। দিলীপ ঘোষ আর একটা বিষয়ে বলছেন যে প্রধানমন্ত্রীর সভায় এত কম লোক, আমরা মিটিং মিছিল ডাকলেও তো এর থেকে বেশি লোক হয়, আর প্রধানমন্ত্রীর মানে সভাতে যে 5,000 মাত্র লোক হবে সেটা ভাবাই যায় না। দর্শকস্থলের ছবি দেখছিলাম, সবাই গল্প করছে, সেই জোশটাই নেই। এভাবে হয় নাকি? এবং এই বিষয়টা নিয়ে কিন্তু সংবাদ মাধ্যমে হুলস্থুল পড়ে গেছে। সংবাদ মাধ্যমের যে অংশটা মমতার চটি ধুয়ে খায় সেই অংশটাতে তো হুলস্থুল পড়বেই। তারা ওখানে যদি 5,000-এর জায়গায় যদি 5 লাখ লোক হতো তাহলেও সেখানে হুলস্থুল পড়তো। 5 কোটি হয়নি কেন? সংবাদ মাধ্যমে যাদের কথা বলছো তুমি, তারা রাজ্য সরকারের বিজ্ঞাপনে চলে, অতএব তারা স্বাভাবিকভাবে মমতাকে তৈলমর্দন করবার জন্য এই সমস্ত কথা বলবে। সময়টা হচ্ছে বর্ষাকাল, ভরা বর্ষা, মাঠে ভর্তি কাদা, তার মধ্যে যা লোক এসছে, যথেষ্ট লোক এসছে। আর দিলীপ ঘোষের কথা তো রাগের কথা, অথবা সদ্য বিয়ে করেছেন, এখন একটু ঘুরে আছেন, ওই রকম কথা।
নোবেল লরিয়েট অমর্ত্য সেন বলছেন যে গরিবের অধিকারে হাত দিয়ে কোনো সুব্যবস্থা করা যায় না, সত্যতা বিচার করা দরকার। মাথায় রাখবেন আমাদের দেশে বহু মানুষের কাছে যথাযথ ডকুমেন্ট নেই এবং একটা কাজ ভালো করে করতে গিয়ে সেই অজুহাত দেখিয়ে কারো ক্ষতি করা যায় না। একটা ভুল সংশোধন করতে গিয়ে 7টা ভুলকে সমর্থন করা যায় না। এসআইআর প্রসঙ্গে এই কথা বলছেন অমর্ত্য সেন। অমর্ত্য সেনকে মনে করিয়ে দিতে চাই তার এক পূর্বসূরির কথা। পূর্বসূরির নাম ফ্রিডরিখ হায়েক। হায়েক অস্ট্রিয়ান এবং পরে ব্রিটিশ একজন অর্থনীতিবিদ ছিলেন। তিনি অমর্ত্য সেনের আগে এই পুরস্কারটা পেয়েছিলেন, যেটাকে সাধারণত ইকোনমিক্সে নোবেল বলা হয়, কিন্তু ওটা নোবেল প্রাইজ নয়, ওটা হচ্ছে সুইডেনের জাতীয় ব্যাংকের প্রাইজ। এই যে হায়েক একটা কথা বলেছিলেন যে যারা অর্থনীতিতে খুব পারদর্শী, যারা বিশাল অর্থনীতিবিদ, তারা অনেক সময় মনে করে বসে থাকেন যে তারা সব বিষয়ই জানেন। আদৌ তা নয়। তারা অর্থনীতিটা হয়তো ভালো জানেন, অন্য বিষয়গুলো তারা জানেন না, এবং তাতে তাদের নাক গলানো উচিত নয়। অমর্ত্য সেনেরও নাক গলানো উচিত নয়, সেটা আমি বলছি। কেন উচিত নয়? কারণ অমর্ত্য সেন এই কথাগুলো বলছেন তার কারণ হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে থাকার সময় তিনি নানা রকম কুকীর্তি করেছিলেন। সেই কুকীর্তি ধরা পড়ে যাওয়ার পরে তাকে ওই পদ থেকে খারিজ করে দেওয়া হয়, এবং সেই রাগে উনি এই সমস্ত কথা বলছেন। শুধু এটুকু বলেই থেমে যাননি নোবেল লরিয়েট, তিনি বলছেন বাঙালি এবং বাংলা প্রসঙ্গেও কথা বলেছেন। তিনি বলছেন আজকাল শুনছি বাংলায় কথা বললেই নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, ফরাসিতে কথা বললে কি ফ্রান্সে পাঠানো হবে? আমি অবশ্য ফরাসি জানি না, তবে বাংলাদেশে যদি পাঠায় আমার খুব আপত্তি থাকবে না, কারণ আমার আদিবাড়ি ঢাকায়। তো তিনি আদিবাড়ি ছেড়ে এখানে কেন, পোড়া পশ্চিমবঙ্গে কেন? আদিবাড়িতে থাকতে পারেন না? পারেন না, কারণ মুসলমানরা তাড়িয়ে দেবে ওখান থেকে, সেই জন্যই আদিবাড়ি ছেড়ে চলে এসছেন। অমর্ত্য সেনের আদিবাড়ি ঢাকাতে, সেখান থেকে চলে এসছেন কারণ তাকে মুসলমানরা মেরে তাড়িয়ে দিয়েছে। তার অনেকের পক্ষে সম্ভব নয়, আমার পক্ষে সম্ভব নয়। আমার আদিবাড়ি ছিল ব্রাহ্মণবাড়িয়ায়, কিন্তু সেটা আমি পরিষ্কার করে বলি যে আমাদের মুসলমানরা মেরে তাড়িয়ে দিয়েছে, কিন্তু অমর্ত্য সেনের সে বলার সৎসাহস নেই। দেশের 31 জন মুখ্যমন্ত্রীর মধ্যে দরিদ্রতম মুখ্যমন্ত্রীর নাম নাকি মমতা বন্দ্যোপাধ্যায়। তার সম্পত্তির পরিমাণ 15 লক্ষ টাকার কিছু বেশি। আর অন্যদিকে দেশের ধনীতম মুখ্যমন্ত্রী হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, যার সম্পত্তির পরিমাণ 931 কোটি টাকা। এবং এই পরিসংখ্যান বাইরে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে তুমুল ট্রোল হচ্ছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি সবচেয়ে দরিদ্র, তার এতই কম টাকা যে সেটা নাকি আমাদের সাধারণ সম্পত্তির থেকেও অনেক কম। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কত টাকা আছে কেউ খোঁজ করেছে? তুমি জানো না, আমিও জানি না। কিন্তু বড় কথা হচ্ছে যে যারা চোরাই টাকা করে, কালো টাকা করে, তারা টাকা কেউ নিজের নামে রাখে না। টাকা ওর তার আত্মীয় স্বজনের, ভাইয়ের বউ, এদের সব নানা রকম নামে রাখে। এর চেয়ে বেশি আর কি বলবো? বেশ হাইকোর্ট যা বলেছেন সম্পূর্ণভাবে সমর্থনযোগ্য বলে আমি মনে করি। এই যে অনুদান, ভাতা ইত্যাদি যে রাজ্য সরকার আরম্ভ করেছে, এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভোট কেনা। রাজ্যের কোনো উন্নতি করতে পারবেন না, বেকারির কোনো ব্যবস্থা করতে পারবেন না, দুর্নীতি তো একেবারে রাজ্য ডুবে আছে, দুর্নীতিতে কিছু করতে পারবেন না। মুসলমান তোষণের জন্য সারা ভারতে ওকে ঢিডি পড়ে গেছে। অতএব কী উপায় ভোটে জিতবার? একমাত্র উপায় হচ্ছে অনুদান দেওয়া। রাজ্যের নিজের কর্মচারীদের তিনি ডিএ দিতে পারছেন না, এদিকে অনুদান বিলিয়ে যাচ্ছেন। বেলান অনুদান বিলিয়ে যান, তারপরে দেখা যাক কী হয়। শেষ প্রশ্ন করব যে সিবিআই এখন গ্যালারি শো করছে, তাই খেজুরির জোড়া মৃত্যু মামলায় পুলিশেই ভরসা করছে হাইকোর্ট। কি বলবেন এই বিষয়ে? বুঝলাম না কিছু, কে বলেছে এই কথা? হাইকোর্টই বলছে যে পুলিশের ওপরেই তদন্তের ভার দেওয়া হয়েছে। পুলিশের ওপর তদন্তের ভার দেওয়া হয়েছে? কোন পুলিশ? রাজ্য পুলিশের ওপর তদন্তের ভার দেওয়া হয়েছে? এরকম আমি কিছু শুনিনি, কিন্তু হাইকোর্ট যদি বলে থাকেন কোনো তার পরিপ্রেক্ষিতটা বিচার করে দেখতে হবে। এরকম কিছু শুনিনি, কারণ সিবিআই এর কাছে যে এই তদন্তের ভার গেছে সেটা তো হাইকোর্টের হুকুমেই গেছে, এবং হাইকোর্ট হুকুম দিয়েছে। কারণ সাধারণভাবে যদিও আইনশৃঙ্খলা রাজ্য প্রশাসনের কাজ, কিন্তু রাজ্য প্রশাসনের উপর বিন্দুমাত্র বিশ্বাস রাখা যায় না বলেই হাইকোর্ট সিবিআইকে এই দায়িত্ব অর্পণ করেছে।
তো হতেই পারে। জীবনকৃষ্ণ সাহা এর আগেও আমার যতদূর মনে পড়ে ফোন, নিজের মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়েছিল বা এরকম হয়ে গিয়েছিল। যে চোর তা তো বোঝাই যাচ্ছে, চোর না হলে কেউ নিজের মোবাইল পুকুরে বা নর্দমায় ফেলে দেয়? এ চোর, তৃণমূলের এত চোর আছে, তার মধ্যে আর একটা চোর। বাঙালি অস্মিতা নিয়ে তৃণমূল জোরদার আন্দোলন করছে, কিন্তু সেখানেই প্রধানমন্ত্রী 22শে আগস্ট বঙ্গোদয়ের ডাক দিয়েছেন। তিনি বলেছেন যে বাঁচতে চাই তো বিজেপিকে বাংলায় চাই। এটা কি ক্যাচলাইন হতে পারে 26-এর নির্বাচন? দেখো, সেটা আমি বলতে পারবো না ক্যাচলাইন হতে পারে কি না, সেটা দল করবে, সিদ্ধান্ত করবে। কিন্তু এই যে বাঙালি অস্মিতা নিয়ে মমতা ব্যানার্জি লাফালাফি আরম্ভ করেছে, এটা হচ্ছে গিয়ে একেবারে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার ফল। মানে দুর্নীতি, স্বজন পোষণ, বাংলাদেশি অনুপ্রবেশকারী, বেকারি, তারপর অন্যান্য যে সমস্ত আছে, এবং শেষ পর্যন্ত মুসলমান তোষণ, এইসব নিয়ে আজকে তৃণমূলের ভাবমূর্তি, মানে তৃণমূল মানে মমতা ব্যানার্জি, আর কার, মমতা ব্যানার্জির ভাবমূর্তি যেখানে এসে ঠেকেছে, সেখানে তার এই সমস্ত বাঙালি অস্মিতার মতন বুজরুকি করা ছাড়া কোনো উপায় নেই। বাঙালিরা বহুদিন ধরে, গত শতাব্দী থেকে, ঊনবিংশ শতাব্দী থেকে ভারতের বিভিন্ন অঞ্চলে বাস করছে এবং তারা খুব সুখে আছে সেখানে। বাঙালিরা বিভিন্ন জায়গায় খুব বড় বড় পদ অধিকার করেছে, কেন্দ্রীয় সরকারে করেছে, অন্য রাজ্য সরকারও করেছে। সেই পরিপ্রেক্ষিতে এটা একটা হাস্যকর ব্যাপার, কিন্তু মমতা ব্যানার্জির এখন কোনো দাঁড়াবার জায়গা নেই, সেই জন্য এইসব করছে। বাঙালি অস্মিতা থাকা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি হস্টেলে বাংলায় কথা বলার জন্য একটি ছাত্রকে মারধর করা হয়েছে। কোন হোস্টেলে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি হোস্টেল। হোস্টেলটার নাম কি? হোস্টেলটার নাম না জানলে তো চলবে না। কোন হোস্টেলে হয়েছে জানতে হবে। যদি কারমাইকেল হোস্টেল হয়, মুসলিমদের জন্য বিশেষ করে রাখা যদি হোস্টেলে হয়, তাহলে জিনিসটা চেহারা অন্যরকম হবে। আমার মনে হয় না অন্য কোনো হাসপাতালে হোস্টেলে হয়েছে, ওইখানেই হয়েছে। উর্দুভাষীরা বাংলাভাষীদের মারধর করেছে। অনুপ্রবেশকারী নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সীমান্ত রক্ষার দায়িত্বে রয়েছেন অমিত শাহের মন্ত্রকের অধীনে, তাহলে সেই দায় কেন্দ্রীয় সরকারের। অনুপ্রবেশ রুখবার জন্য অভিষেকের ধারণা যে সীমান্ত বরাবর বিএসএফ হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকবে এবং সেখান থেকে কেউ যে ঢুকতে গেলেই ক্যাঁক করে ধরবে। অভিষেকের কি কোনো ধারণা আছে? সে কি কখনো সীমান্তে গিয়ে দেখেছে যে কিভাবে সীমান্তটা আছে, সে তার টোপোগ্রাফি কীরকম এবং সেখান থেকে ঢুকে পড়া কত সহজ? এই সীমান্তের মধ্যে বহু অঞ্চল আছে যেগুলো রিভারাইন, মানে যেগুলো নদী সীমান্ত। সে নদী সীমান্তে যে কোনো রকম অনুপ্রবেশ আটকানো অত্যন্ত শক্ত কাজ। তা সত্ত্বেও অনুপ্রবেশ আটকানো হচ্ছে। তা সত্ত্বেও হিঙ্গলগঞ্জ বা এই সমস্ত সীমান্তে মাঝে মাঝেই অনুপ্রবেশকারী ধরা পড়ছে। অন্যান্য বহু জায়গায় মমতা ব্যানার্জি জমিদারনি কাঁটাতার তৈরির জন্য সেখানে সেই অনুপ্রবেশ ঘটেই চলেছে আর কি। অতএব ওর কথা আমি ধর্তব্যের মধ্যে ধরি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পিসির আলোকে আলোকিত। চাঁদ যেমনি সূর্যের আলোতে আলোকিত, তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসির আলোকে আলোকিত। ওর অন্য কোনো অস্তিত্ব নেই। অন্যদিকে প্রবীণ অর্থনীতিবিদ অমর্ত্য সেন এসআইআর প্রসঙ্গে বলছেন যে গরিবের অধিকারে হাত দেওয়া হয়েছে। আমাদের দেশে এমন প্রচুর মানুষ আছে যাদের কাছে প্রপার ডকুমেন্ট নেই। যদি আমরা একটা ভালো কাজ করতে গিয়ে 7টা ভুল করি, তাহলে সেটাকে সমর্থন করা উচিত। অমর্ত্য সেনকে আমি মনে করিয়ে দেবো যে তার পূর্বসূরি এফ.এ. হায়েক, যিনি অর্থনীতিতে তার বহুদিন আগে পুরস্কার পেয়েছিলেন, সেই এফ.এ. হায়েক বলেছিলেন যে অর্থনীতিবিদ যারা আছেন পৃথিবীতে, একেবারে প্রথম সারির অর্থনীতিবিদরা আছেন, তাদেরও মনে করা উচিত নয় যে তারা অর্থনীতি জানেন বলে তারা পৃথিবীর সব কিছু জানেন। কি করে সীমান্ত রক্ষা করতে হয়, কীভাবে ভোট প্রক্রিয়া চালাতে হয়, এগুলো সব জানেন। অমর্ত্য সেন অর্থনীতি ভালোই জানেন, সেটা নিয়ে এখানে তর্ক বিতর্কের অবকাশ নেই। কিন্তু যে জিনিসগুলো অমর্ত্য সেন বলছেন সেগুলো তার এখতিয়ারের বাইরে, সেগুলো সম্বন্ধে তিনি বিন্দু বিসর্গ কিছু জানেন না। তিনি রাজনৈতিক কারণে নরেন্দ্র মোদীর ওপর চটে আছেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ে
পরিচালনার সময় তিনি নানা রকম কুকর্ম করেছেন, সেগুলো ধরা পড়ে গেছে এবং সেই জন্য নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে তাকে বিদায় নিতে হয়েছে। সেই জন্য রাগের চোটে এই সমস্ত অবান্তর কথা বলছেন। দেশের 31 জন মুখ্যমন্ত্রীর মধ্যে সবচেয়ে দরিদ্রতম মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়, যার সম্পত্তির সংখ্যা 15 লাখ টাকার কিছু কাছাকাছি। আর সবচেয়ে শীর্ষস্থানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু, প্রায় 931 কোটি টাকা তার সম্পত্তির পরিমাণ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ কত জানো কি তুমি? জানি না। মমতার এই যে সম্পত্তির পরিমাণটা বলেছে, এই পরিমাণটা কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না। কারণ সম্পত্তি তো সব নিজের নামে থাকে না, সম্পত্তি ভাইদের নামে থাকে, সম্পত্তি ভাইয়ের বউদের নামে থাকে, সম্পত্তি পার্টির কেওড়াদের নামে থাকে। অতএব এইগুলো যে কথাটা বলেছে এই 15 লাখ টাকা, এগুলো বিশ্বাসযোগ্য না। এগুলো ছেলে ভুলোনো, এবং ছেলেরাও আজকালকার দিনে এই সমস্ত কথাই ভুলবে না। একদম শেষ পর্যন্ত মনোজ পান্তকে ডাকা হয়েছিল, তাকে কিছু বিশেষ কাজ করতে বলা হয়েছিল, কিন্তু তিনি পুরোপুরি অর্ডার মানেননি। এরপর তাহলে নির্বাচন কমিশন কি করবে? এখনও তো সময় যায়নি, এখনও সময় আছে, এবং মনোজ পন্তকে শেষ পর্যন্ত মানতেই হবে। না যদি মানেন তাহলে মনোজ পন্থের সমস্যা আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।